এখন দেখবো যে ট্রায়াঙ্গুলেশন মেথড কি। ট্রায়াঙ্গুলেশন কথাটার মানে হচ্ছে যেখানে কম্বাইন করা হয়, মানে একত্রিত করা হয় বিভিন্ন ধরনের, ধরো মেথড, তারপরে রিসার্চার কিংবা থিওরি কিংবা ডেটা সোর্স গুলোকে একসঙ্গে কম্বাইন করা হয় যাতে কিনা যে কোনো একটা ইস্যুকে এক্সামাইন করা যায়। আর এক্ষেত্রে কি কোনো একটা সোর্স অফ ইনফরমেশনের উপর বেশি রিলাই না করে, মানে বিশ্বাস না করে, রিসার্চার কি করে কম্পেয়ার করে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ডেটাগুলো পেয়েছে সেগুলোর সঙ্গে। তার কারণ কি, সে চায় যে তার যে কনক্লুশন করা হয়েছে, তার মানে সে যে রিসার্চ করেছে তার যে কনক্লুশনটা পেয়েছে তার যাতে বিশ্বাসযোগ্যতা এবং তার যাতে ভ্যালিডিটিটা বাড়ে, সেই জন্য সে কি করে এই আলাদা আলাদা সোর্স গুলোকে বা আলাদা আলাদা ইনফরমেশন গুলোকে কম্পেয়ার করার চেষ্টা করে। আর এই ট্রায়াঙ্গুলেশন মেথড এখন ইউজ করা হয় এডুকেশনের ক্ষেত্রে, সাইকোলজি, সোশিওলজি, নার্সিং, পাবলিক হেলথ, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যানথ্রোপোলজি এবং অন্যান্য যে সমস্ত সোশ্যাল সায়েন্স আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখি যে ট্রায়াঙ্গুলেশন সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদরা কি সমস্ত ডেফিনেশন গুলো দিয়েছে। দেখো, নরম্যান কে ডেনজিন বলেছে যে ট্রায়াঙ্গুলেশন ইজ দ্য কম্বিনেশন, মানে ট্রায়াঙ্গুলেশন হয় একটা সমন্বয় অফ মেথোডোলজি, বিভিন্ন পদ্ধতির, ইন দ্য স্টাডির ক্ষেত্রে, অফ দ্য সেম ফেনোমেনা, কোনো একটা ঘটনাকে যদি স্টাডি করার ক্ষেত্রে সমস্ত মেথোডোলজিকে কম্বিনেশন করা হচ্ছে বা কম্বাইন করা হচ্ছে টু ইমপ্রুভ রিসার্চ ভ্যালিডিটি, যাতে করে কোনো একটা রিসার্চের যথার্থতাকে আরো বেশি করে ইমপ্রুভ করা যায় বা বাড়ানো যায়। প্যাটার্ন কি বলেছে? প্যাটার্ন বলেছে যে ট্রায়াঙ্গুলেশন স্ট্রেনথেন, ট্রায়াঙ্গুলেশন শক্তিশালী করে একটা স্টাডিকে বাই কম্বাইনিং মেথড, বিভিন্ন মেথডকে একসঙ্গে করে, অ্যান্ড পার্সপেক্টিভ, এবং পার্সপেক্টিভকে একত্রিত করে, টু এক্সামাইন কনসিস্টেন্সি, মানে যেখানে এক্সামাইন করা হয় বা পরীক্ষা করা হয় ধারাবাহিকতা ইন ফাইন্ডিংস এর ধারাবাহিকতা প্রমাণ করার জন্য। তারপরে দেখো, ক্রেসওয়েল বলেছে যে ট্রায়াঙ্গুলেশন ইজ দ্য ইউজ, ট্রায়াঙ্গুলেশন হচ্ছে একটা ব্যবহার অফ মাল্টিপল ডেটা সোর্সেস, মানে বিভিন্ন রকমের যে ডেটার সোর্স গুলো পাওয়া গেছে সেগুলোর ইউজ করা হয়, অর মেথডের ইউজ করা হয় কিসের জন্য? টু এনহ্যান্স, বাড়ানোর জন্য, দ্য অ্যাকুরেসি মানে নির্ভুলতা বা যথার্থতা, অ্যান্ড ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা অফ রিসার্চ ফাইন্ডিং, যে কোনো একটা রিসার্চ ফাইন্ডিংস এর ক্ষেত্রে তার নির্ভরযোগ্যতা বাড়াতে কি করা হয়? ট্রায়াঙ্গুলেশন মেথডটা ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখি যে ট্রায়াঙ্গুলেশন যে মেথডটা, এটা মানে এসেছে কিভাবে, তার বিকাশটা কি করে হলো। দেখো, ট্রায়াঙ্গুলেশন যে মেথডটা সেটা প্রথম এমার্জ হয়েছিল কোথা থেকে? ল্যান্ড সার্ভেইং এর সময়, যেখানে কিনা মাল্টিপল মেজারমেন্ট করা হচ্ছিল কি করার জন্য, যাতে কিনা কোনো জায়গার প্রিসাইজ লোকেশনটা বোঝা যায়, মানে নিখুঁত ভাবে যেন লোকেশন মাপার জন্য বারে বারে যে মেজারমেন্ট করা হচ্ছিল, সেই সময় যে ল্যান্ড সার্ভেইং করা ছিল তখনই এই ট্রায়াঙ্গুলেশনটাকে ফার্স্ট ব্যবহার করা হয়। আর পরবর্তীকালে 1950 থেকে 1960-এর দশকে থেকে কি করা হচ্ছে, সোশ্যাল সায়েন্টিস্টরা এইটাকে ব্যবহার করছে তাদের রিসার্চের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। আর নরম্যান কে ডেনজিন, যে কিনা 4 ধরনের ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি ব্যবহার করেছিল কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে। দেখো, প্রথমে হচ্ছে ডেটা ট্রায়াঙ্গুলেশন, তারপরে ইনভেস্টিগেটর ট্রায়াঙ্গুলেশন, তারপর থিওরিটিক্যাল ট্রায়াঙ্গুলেশন, তারপরে মেথোডোলজিক্যাল ট্রায়াঙ্গুলেশন। কিন্তু এখনকার সময় কি হচ্ছে, শুধু কোয়ালিটেটিভ রিসার্চ নয়, মিক্সড মেথড রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এই ট্রায়াঙ্গুলেশন মেথডটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখি যে এই ট্রায়াঙ্গুলেশন পদ্ধতির উদ্দেশ্যটা কি, মানে কেন এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। প্রথম দেখো কি বলছে যে টু এনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি, মানে বিশ্বাসযোগ্যতা বাড়াতে কিংবা ভ্যালিডিটি বাড়াতে। কিসের বিশ্বাসযোগ্যতা আর ভ্যালিডিটি? এটা হচ্ছে রিসার্চ ফাইন্ডিংস এর ক্ষেত্রে। আর এলিমিনেট করার জন্য, মানে এটাকে বাদ দেয় কিসের? বায়াস অফ দ্য সিঙ্গেল রিসার্চ মেথড, মানে কোনো একটা রিসার্চে যদি একটা মেথড ব্যবহার করা হয়ে থাকে, সেই জিনিসের যে পক্ষপাতিত্ব বা বায়াসটা হয় সেটাকে এলিমিনেট করার জন্য কিন্তু ট্রায়াঙ্গুলেশনটা ব্যবহার করা হয়। এছাড়া কি করা হয়, যে বোঝার চেষ্টা করা হয় যে কোনো রিসার্চ প্রবলেমে কে মানে কম্প্রিহেন্সিভলি বা ডিপলি বোঝার চেষ্টা করার জন্য এটা করা হয়। আর তারপরে কি, ক্রস চেক করার জন্য যে ডেটাগুলো পাওয়া গেছে সেগুলো আদৌ ঠিকঠাক ডেটা কিনা সেই জন্য। এছাড়া ধরো একজন রিসার্চার যে ডেটাটা কালেক্ট করবে বা যে ফাইন্ডিংসটা দেবে, যে অ্যানালিসিসটা করবে, তার ফলে যে বায়াস গুলো হতে পারে সেই বায়াস গুলো কিন্তু রিডিউস করার জন্য এই ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিটাকে ব্যবহার করা হয়। এছাড়া অ্যাড্রেস করার জন্য যে লিমিটেশন আছে কিনা কোনো মেথডের ক্ষেত্রে সেটা। আর এছাড়া আইডেন্টিফাই করে যে কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে কিনা কোনো রিসার্চে, এবং সেই রিসার্চের থেকে অন্য কোনো ফার্দার স্টাডি করা যায় কিনা সেই জন্য কিন্তু এই ট্রায়াঙ্গুলেশনটা করা হয়। আর এছাড়া শক্তিশালী করার চেষ্টা করা হয় কি, নির্ভরযোগ্যতা। কিসের নির্ভরযোগ্যতা? যে কোনো রিসার্চ আউটকাম বা রিসার্চের যে ফলাফল সেটার নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য কিন্তু এই ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিটাকে ব্যবহার করা হয়ে থাকে।
এবার দেখবো যে টাইপস অফ ট্রায়াঙ্গুলেশন, মানে ট্রায়াঙ্গুলেশন কত ধরনের হয়। প্রথমে দেখো ডেটা ট্রায়াঙ্গুলেশন। ডেটার ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশন কি হয়, এক্ষেত্রে কালেক্ট করা হয় ইনফরমেশন বিভিন্ন সোর্সের থেকে, বিভিন্ন টাইমে, বিভিন্ন প্লেস থেকে, বিভিন্ন লোকের থেকে এটা নেওয়া হয়। তাই এই ডেটা ট্রায়াঙ্গুলেশন আবার তিন ভাগে বিভক্ত। বলা যেতে পারে যে টাইম ট্রায়াঙ্গুলেশন, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ডেটাটা কালেক্ট করা হচ্ছে। ধরো কোনো একটা শিক্ষাবর্ষের প্রথম দিকে করা হলো, তারপর মাঝে, তারপর হয়তো শেষের দিকে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে। অথবা এরকম হতে পারে যে স্পেস ট্রায়াঙ্গুলেশন, মানে আজকে এই জায়গা এক জায়গা থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে, কালকে পরের অন্য জায়গা থেকে করা হচ্ছে। মানে আজকে ধরো এক স্কুল থেকে করা হচ্ছে, পরের দিন অন্য স্কুল থেকে ডেটাটা কালেক্ট করা হচ্ছে। তারপরে দেখো পার্সন মানে একই ব্যক্তির কাছ থেকে বারে বারে ডেটা কালেকশন না করে বিভিন্ন ব্যক্তির থেকে একই অবজেক্টিভ অনুযায়ী ডেটাটা কালেক্ট করা হচ্ছে। তারপরে দেখো ইনভেস্টিগেটর ট্রায়াঙ্গুলেশন। ইনভেস্টিগেটর ট্রায়াঙ্গুলেশন মানে কি, এক্ষেত্রে অনেক মানে মাল্টিপল রিসার্চারকে কি করে ইনভলভ করা হয়, যাতে একই অবজেক্টিভ বা একই হাইপোথিসিসের উপর বেস করে কি হচ্ছে ডেটাটা কালেক্ট করা হবে ইন্ডিপেন্ডেন্টলি। বিভিন্ন রিসার্চাররা এই ডেটাটা কালেক্ট করবে বা অ্যানালাইজ করবে একই উদ্দেশ্য নিয়ে। এবার দেখো থিওরি ট্রায়াঙ্গুলেশন, মানে এক্ষেত্রে কি করা হয়, যে ডেটাগুলো কালেক্ট করা হয়েছে সেই ডেটাগুলোর উপরে বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর বেস করে ডেটাগুলোকে অ্যানালাইজ করা হচ্ছে। যেমন ধরো বিহেভিয়ার থিওরি এক রকমের ফ্রেমওয়ার্ক দেবে, কনস্ট্রাকটিভিস্ট থিওরি আর এক ধরনের ফ্রেমওয়ার্ক দেবে। এই ধরনের আলাদা আলাদা চিন্তাধারার উপর বেস করে কি করতে হবে, ডেটাগুলোকে ইন্টারপ্রেট বা অ্যানালাইজ করতে হবে। একেই বলা হচ্ছে থিওরি ট্রায়াঙ্গুলেশন। তারপরে কি মেথোডোলজিক্যাল ট্রায়াঙ্গুলেশন। এক্ষেত্রে অনেক ধরনের মেথড একসঙ্গে কম্বাইন করে কি করা হবে, অ্যানালাইজ করা হবে। যেমন ধরো উইদিন মেথড ট্রায়াঙ্গুলেশন। উইদিন মেথড ট্রায়াঙ্গুলেশনের মধ্যে কি করা হয়, যে একটাই রিসার্চ মেথড থাকবে, কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা হবে। ধরো রিসার্চ মেথডটা যদি কোয়ালিটেটিভ মেথড হয় বা কোয়ালিটিভ রিসার্চ হয়, সেক্ষেত্রে কি বিভিন্ন ধরনের টেকনিক গুলো ব্যবহার করা হবে। আর বিটুইন মেথড ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে কি হবে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো ধরনের মেথডই একসঙ্গে করে যে ডেটাগুলো কালেক্ট করা হয়েছে তা সেই ডেটাগুলোকে বলতে পারো ঝালাই করা হবে, বা সেগুলোকে অ্যানালাইজ করার জন্য কম্বাইন করে এটাকে করা হবে। এবার দেখি যে প্রসেস অফ ট্রায়াঙ্গুলেশন, মানে ট্রায়াঙ্গুলেশনের পদ্ধতিটা কিভাবে চলবে। প্রথমে দেখো একটা আইডেন্টিফাই করতে হবে রিসার্চ প্রবলেম, তারপর করতে হবে কি, সিলেক্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অফ ট্রায়াঙ্গুলেশন, মানে কোন ধরনের ট্রায়াঙ্গুলেশন করতে চাইছি, ডেটা ট্রায়াঙ্গুলেশন করতে চাইছি নাকি মেথোডোলজি নাকি ইনভেস্টিগেটর ট্রায়াঙ্গুলেশন করতে যাচ্ছি। আগে যে চার রকম দেখলাম, যে কোনো একটা বা দুটো যে রকমই হোক না কেন, সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অফ ট্রায়াঙ্গুলেশনটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, ডেভেলপ করতে হবে রিসার্চ ডিজাইন সেই অনুযায়ী, যে আমি কোয়ালিটেটিভ নেব নাকি কোয়ালিটিভ কোয়ান্টিটেটিভ একসঙ্গে নেব। এই যে ব্যাপারগুলো বেস করে আমাকে রিসার্চটা ডিজাইন করতে হবে। তারপরে কি কালেক্ট করতে হবে সেই অনুযায়ী ডেটাটাকে। তারপরে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে ডেটাটাকে সেপারেটলি। কেন, তার কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবো কিসে, সার্ভে ডেটার ক্ষেত্রে। কিংবা ধরো কন্টেন্ট অ্যানালাইসিস কখন করবো, যখন আমরা ডকুমেন্টের উপর কোনো অ্যানালাইসিস করবো। মানে আমরা কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ ওয়েতে অ্যানালাইসিস করবো, আর যেগুলো হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ডেটা, সেগুলো কোয়ালিটিভ টাইপের আমরা সেটা অ্যানালাইজ করব। তারপরে কি করব, যে কম্পেয়ার করব যে ফাইন্ডিংস গুলোকে। এবার কি হচ্ছে, বিভিন্ন ভাবে ফাইন্ডিংস আমাদের বেরোলো। ধরো কোয়ালিটেটিভ অনুযায়ী এক ধরনের হলো, কিংবা বিভিন্ন আলাদা আলাদা রিসার্চার আলাদা আলাদা ফাইন্ডিংস বের করেছে, এরকম যদি হয় তাহলে সেগুলোকে কম্পেয়ার করতে হবে। তারপরে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, যে কোনগুলো একই রকম হচ্ছে কোনগুলো আলাদা হচ্ছে সেগুলোকে দেখতে হবে। তারপরে কি করতে হবে, ড্র করতে হবে কনক্লুশন, মানে এইগুলোর উপর বেস করে কনক্লুশন টানতে হবে। তারপরে কি করতে হবে, যে যা কিনা কনক্লুশন আমাদের পাওয়া গেল সেটাকে রিপোর্ট করে দিতে হবে, মানে সেই যে ফাইন্ডিংসটাকে রিপোর্ট করতে হবে। এবার দেখে নিই যে অ্যাডভান্টেজ কি আছে, ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিটা ব্যবহার করলে কি হবে। এর ফলে কি হবে, ভ্যালিডিটি, রিসার্চ ফাইন্ডিংস এর যে ভ্যালিডিটি সেটা বাড়বে, এনহ্যান্স হবে রিলায়েবিলিটি যে কোনো ইনফরমেশনের। তারপরে কি রিডিউস হবে বায়াস, যদি কোনো একটা রিসার্চ মেথড ব্যবহার করা হয় বা একজন রিসার্চার যদি রিসার্চটা করে তার ফলে যে বায়াস গুলো হয় সেগুলো কিন্তু রিডিউস হবে। তারপরে এটা প্রোভাইড করবে কি ডিপার এবং কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, মানে ডিপলি আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবে, মানে মিনিংফুল একটা ব্যাপারটা বোঝাতে সাহায্য করবে। তারপরে কি ইনক্রিজ করবে কনফিডেন্স ইন কনক্লুশন, মানে রিসার্চের যে কনক্লুশন টানলো সেই যে কনক্লুশনটা আদৌ ঠিক আছে সেই ব্যাপারটাকে কিন্তু বাড়াবে। তারপরে কি আইডেন্টিফাই করবে যদি কোনো ইনকনসিস্টেন্সি থাকে, মানে ধারাবাহিক
ধারাবাহিকতা নষ্ট হচ্ছে কিনা, কিংবা নতুন যদি ধারাবাহিকতা নষ্ট হয়ে থাকে তাহলে নতুন যদি করে কেউ ওই বিষয়ের উপরে ইনভেস্টিগেশন করতে চায় সেগুলোকে কিন্তু এনকারেজ করবে। আর কি করবে, স্ট্রেংথেন করবে যে কোনো ডিসিশন মেকিং, যে রিসার্চের যে এভিডেন্স গুলো পাওয়া গেছে তার উপর বেস করে যে ডিসিশন মেকিংটা হচ্ছে সেটারও কিন্তু শক্তিশালী হবে যদি ট্রায়াঙ্গুলেশন মেথডটা ব্যবহার করা হয়। এবার দেখো যে লিমিটেশন, মানে ট্রায়াঙ্গুলেশন যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে এর সমস্যাগুলো কি। এর সমস্যা হচ্ছে এর ক্ষেত্রে কি অনেকটা বেশি টাইম এবং রিসোর্স লাগে, আর এটা কি করতে পারে যে টাকাটাও বাড়াবে। মানে যেহেতু অনেক ধরনের ভাবে আমরা রিসার্চটা করতে চাইছি, ডেটা কালেকশন বলো কিংবা মেথোডোলজি বলো, কিংবা যারা ডেটাটা কালেক্ট করবে, মানে রিসার্চার, অনেক রিসার্চার যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু অনেকটা টাকার সমস্যাটা হবে। তারপরে কি হবে যে এটা ডিমান্ড করে যে এক্সপার্টাইজ, মানে যদি কেউ এক্সপার্টাইজ না হয় তাহলে কিন্তু সেই লোককে দিয়ে ডেটা কালেক্ট করা যাবে না। তারপরে আর তার এক্সপার্টাইজ আরেকটা কি থাকতে হবে, তার অ্যানালিসিস করার ক্ষমতাটাও থাকতে হবে, যে বিভিন্ন ভাবে অ্যানালিসিস কিভাবে করা যেতে পারে। তারপরে ধরো ডেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা কমপ্লেক্স একটা প্রক্রিয়া, কারণ অনেক ডেটা গ্যাদার হয়ে গেছে এই জন্য। আর অনেক সময় হতে পারে যে কন্ট্রাডিক্টরি ফাইন্ডিং হতে পারে, যে একজন রিসার্চার এক ধরনের ডেটা কালেক্ট করেছে, এক ধরনের সে ফাইন্ডিংস করেছে, আর একজন হয়তো তার পুরোপুরি আলাদা রকম করেছে। তাহলে কি একটা মানে সিদ্ধান্তে কিন্তু আসা খুবই সমস্যাজনক। তারপরে কি অনেক সময় অনেক লার্জ ডকুমেন্টস হয় যেগুলো হচ্ছে তোমার ম্যানেজ করা যায় না, ঠিকঠাক করে ম্যানেজ করা যায় না, এটাও কিন্তু একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে আজকে আমরা দেখলাম যে ট্রায়াঙ্গুলেশন মেথড কাকে বলে, তার উৎপত্তি কি করে হয়েছে, ট্রায়াঙ্গুলেশন মেথডটা কেন ব্যবহার করা হয়, তার টাইপস গুলো কি কি, তার কি প্রসেসে ট্রায়াঙ্গুলেশন মেথডটা করা যেতে পারে, তার অ্যাডভান্টেজ কি, তার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এই সব কিছু।